আমাদের 8 নম্বর ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পার্টিকেল সিস্টেম। আর এই পার্টিকেল সিস্টেমের মধ্যে আমরা অবশ্য এই পূর্বের ক্লাসে বেসিক পার্টিকেল সিস্টেমের বিষয়গুলো আমরা জেনেছি। এই ক্লাসে আমরা দেখব পার্টিকেল সিস্টেমের যে সুপার স্প্রে যে সিস্টেমটা আছে সেই সুপার স্প্রে কাজ, কিভাবে সুপার স্প্রে ব্যবহার করা হয় এবং এটা দিয়ে কী ধরনের কাজ হয় সেই বিষয়গুলো আমরা দেখব। সুপার স্প্রে, আমরা যদি এখানে পার্টিকেল সিস্টেমের মধ্যে যাই তাহলে দেখব যে পার্টিকেল সিস্টেমে বেশ অনেক ধরনের সিস্টেম কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে পিএফ সোর্স, এটা অনেক ভাস্ট একটা জিনিস, স্নো, ব্লিজার্ড, পি ক্লাউড স্প্রে, সুপার স্প্রে, পিআরএ। তো আমরা সুপার স্প্রেটা দেখতে যাচ্ছি। সুপার স্প্রে এটা ইনিশিয়ালি দেখতে খুবই সিম্পল, বাট এটার কাজ কিন্তু অনেক ব্যাপক। কারণ আমরা যদি এটার প্যারামিটারটা দেখি তাহলে দেখব যে এটা হিউজ প্যারামিটার, কারণ এর সিলেক্ট অবস্থায় মডিফাইতে ক্লিক করলে আমরা তার প্যারামিটারগুলো দেখতে পাবো। এবং এখানে লক্ষ্য করুন যে প্রত্যেকটা বাটনের মধ্যে কিন্তু তার প্যারামিটারগুলো এখানে হাইড অবস্থায় আছে। আমরা যখন এটাকে এক্সপান্ড করব তখন অ্যাকচুয়াল যে প্যারামিটারগুলো সেটা আমরা দেখতে পাবো যে কত ধরনের বা কত রকমের প্যারামিটার এখানে রয়েছে এই সুপার স্প্রেকে কন্ট্রোল করার জন্য বা এটাকে ম্যানিপুলেট করে বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করার জন্য। তো এই হচ্ছে আমাদের সুপার স্প্রে। নর্মালি যদি আমরা প্লে করি জাস্ট এখান থেকে কিছু পার্টিকেল এভাবে বের হবে, এর চেয়ে বেশি কিছু না, খুবই সিম্পল। বাট আমরা যখন এটাকে একটু ম্যানেজ করব, যেমন প্রথমে আমরা এই জায়গাটায় আসি যে পার্সেন্টেজ অফ পার্টিকেল, অর্থাৎ এখানে অ্যাকচুয়াল যে পার্টিকেল এখান থেকে ইমিশন হচ্ছে, মানে এখান থেকে যেই পরিমাণে পার্টিকেল বের হচ্ছে তার মাত্র 10% কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে এই যে ভিউপোর্ট ডিসপ্লেতে অনলি এখানে 10% শো করা হয়েছে। সো আমরা যদি এটাকে 100% করে দিই তাহলে অ্যাকচুয়াল পার্টিকেল এখানে আমরা পাবো। এটা একটা লাইন বরাবর, অর্থাৎ জেড এক্সিস বরাবর উপর দিকে শুধু পার্টিকেলটা বের হয়ে যাচ্ছে। বাট আমরা যদি এটাকে একটু চারদিকে সরাই দিতে চাই তাহলে যে পার্টিকেল ফরমেশনের মধ্যে গিয়ে সুপার স্প্রের যে পার্টিকেল ফরমেশন রয়েছে এখান থেকে এটার অফ এক্সিস মানে হচ্ছে এটা খেয়াল করুন যে এই যে ভার্টিক্যাল যে প্লেন সেই প্লেন বরাবর 360 ডিগ্রি লেফট অর রাইট, অর্থাৎ এইদিকে ক্লকওয়াইজ অর এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা 180 ডিগ্রি করে কিন্তু যেতে পারছি। ওকে, তো ধরা যাক আমরা এটা সামান্য একটু 8 ডিগ্রি পর্যন্ত এরকম দিয়ে রাখলাম। দেন আমরা যদি স্প্রেড করি তাহলে কিন্তু সে ওই অ্যাঙ্গেল থেকে এটা সরাবে চারদিকে। ওকে, দেন আবার অফ প্লেন হচ্ছে এটা এদিকে ঘুরবে, অর্থাৎ এই জেড এক্সিসের সাপেক্ষে চারদিকে একটা কোণের যে শেপ সেই শেপ নিয়ে এটা ঘুরতে থাকবে এদিকে। আমরা যদি এটাকে এভাবে 180 ডিগ্রি রোটেট করি অ্যান্ড দেন স্প্রেড করে দিই তাহলে পুরো জিনিসটা এদিকে একটা কনিক্যাল শেপ ধারণ করবে পার্টিকেলগুলো, অর্থাৎ পার্টিকেলগুলো একটা কোণের মতো আকার নিয়ে বের হতে থাকবে এই প্যারামিটারগুলো এভাবে অ্যাডজাস্ট করার ফলে। তো এখন লক্ষ্য করুন পার্টিকেলগুলো কিন্তু একটা কোণের মতো শেপ নিয়ে বের হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে পার্টিকেলগুলো বের হওয়ার পর শেষ হয়ে যাচ্ছে, মানে এরপরে কিন্তু আর পার্টিকেল নেই, আবার এখানেও এরপর নাই। এটার কারণ হলো যে এটা যখন পার্টিকেল বের হচ্ছে পার্টিকেলের যে ইমিশনের যে স্টার্ট এবং এন্ড একটা ভ্যালু রয়েছে, এটা ইমিশন স্টার্ট হচ্ছে 0 থেকে এবং তার যে স্টপ ভ্যালুটা হচ্ছে 30, অর্থাৎ 30 ফ্রেমের পরে অ্যাকচুয়ালি আর কোনো পার্টিকেল বের হচ্ছে না। লক্ষ্য করুন আপনার 30 ফ্রেম এখান থেকে আর কোনো পার্টিকেল জেনারেট হচ্ছে না, মানে ইমিশন হচ্ছে না, কারণ যেহেতু এখানে এরকম নির্দেশনা দেওয়া আছে। আবার এদের লাইফ টাইম আছে 30, অর্থাৎ এই 30 ফ্রেম জীবনকালে সে এইটুকু দূরত্বই যেতে পারে, এর চেয়ে বেশি দূরত্ব সে যেতে পারবে না। কাজে এখানে এসে 30 ফ্রেম, এই 30 থেকে 60 ফ্রেমের মধ্যে সব শেষ হয়ে যাবে। দেখেন 30 থেকে 60 ফ্রেমে এসে সব শেষ হয়ে যাবে, এমনটাই হওয়ার কথা, তাই করছে। বাট আমরা যদি এখন এমিট স্টপটাকে 30 না করে এটাকে ধরা যাক যদি 100 করি তাহলে কিন্তু পার্টিকেল বের হতেই থাকবে, কিন্তু পার্টিকেল এই রেঞ্জটা অতিক্রম করতে পারবে না, বিকজ তার লাইফ টাইম 30, তো তার এই জীবনকালে এইটুকু বেশি তো যেতে পারবে না। বাট আমরা যদি আরও বেশি দূর পেতে চাই তাহলে তার লাইফ টাইমও বাড়িয়ে দিতে হবে। ধরা যাক এটা আমরা 100 করে দিলাম, এবার কিন্তু এটা একদম শেষ পর্যন্ত পার্টিকেলগুলো বের হতেই থাকবে। ওকে, এই অবস্থায় পার্টিকেলের উপরে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, যেমন যে কোনো ধরনের ফোর্স বা ফিল্ড এটার উপর কাজ করবে, লাইক গ্র্যাভিটি ফিল্ড, তো আমরা এখান থেকে চাইলে গ্র্যাভিটি ফিল্ড এটার মধ্যে নিয়ে আসতে পারি। যেমন এখানে ক্রিয়েটের আন্ডারে যে স্পেস ওয়ার্কসের মধ্যে এখানে কিন্তু গ্র্যাভিটি ফিল্ড রয়েছে। গ্র্যাভিটি ফিল্ড ক্রিয়েট করে গ্র্যাভিটির সাথে এটাকে বাইন্ড করতে হবে, বাইন্ড টু স্পেস ওয়ার্কস,
এই বাটন দিয়ে যদি আমরা বাইন্ড করি তাহলে লক্ষ্য করুন এটা কিন্তু নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ এটা দিয়ে আমরা একটা ফাউন্টেন বা ফোয়ারার মতো বানাতে পারি। সেই ক্ষেত্রে হয়তো স্পিডটা একটু বাড়িয়ে দিলে আর একটু বেশি উপরে এদেরকে আমরা দেখতে পাবো। সো আমরা যদি স্পিডটা একটু বাড়িয়ে দিই তাহলে হয়তো খানিকটা উপরের দিকে এটা চলে আসবে। ওকে, এই হচ্ছে পার্টিকেল। আচ্ছা, আর এটাকে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট দিকে এরকম বাঁকা করি, ধরা যাক কোনো এক্স ওয়াই বা জেড, ধরা যাক এখানে রেড হচ্ছে এক্স এক্সিসের সাপেক্ষে, ওকে, এক্স এক্সিসের সাপেক্ষে যদি আমরা রোটেট করি তাহলে এখান থেকে কিন্তু পার্টিকেলগুলো বের হয়ে এভাবে পড়তে থাকবে। তো এটাই যে এখানে আমরা যেমনটা দেখি যে গ্রামে ইরিগেশন প্রজেক্ট অর্থাৎ সেচ যে দেয়, হ্যাঁ, পাম্পের মুখ থেকে পানিটা যেভাবে বের হয় সেভাবে কিন্তু এভাবে বের হয়ে পড়ছে মনে হবে। তো এটাকে এখানে যদি আমরা আটকে দিতে চাই, এখানে একটা প্লেন নিলে দেখা যাক যে কি হয়, সেই প্লেনের সাথে কিভাবে ইন্টারাকশনটা ঘটে সেটা আমরা দেখব। এখানে একটা প্লেন নিলাম, এ হচ্ছে একটা প্লেন, আমরা কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। ওকে, এই হচ্ছে একটা প্লেন। এবার আমি এই যে সুপার স্প্রেডকে একটু উপরে উঠিয়ে রাখলাম, তো দেখা যাচ্ছে যে সুপার স্প্রেড এটা ভেদ করে চলে যাচ্ছে, কিন্তু এমনটা হওয়ার কথা না। সুপার স্প্রেডটা আসলে ভেদ করে চলে যাওয়ার কথা না, কিন্তু এটা ভেদ করে চলে যাচ্ছে। তাহলে এখানে এটাকে থামানোর জন্য কিছু একটা এখানে অ্যাপ্লাই করতে হবে, আর সেটা হচ্ছে ডিফ্লেক্টর। তো এই ক্ষেত্রে আমরা স্পেস সফটসের মধ্যে থেকে ডিফ্লেক্টর চুজ করবো। দেন ডিফ্লেক্টর থেকে যে নর্মাল যে ডিফ্লেক্টর আর সাবজেক্ট টাইপ, এই ডিফ্লেক্টরটা এটা একটা রেক্টেঙ্গুলার শেপের মতো, এই যে আমাদের যে প্লেনটা আছে তার উপরে এটা সেট করে দিলাম। অ্যান্ড দেন এটাকে কার্যকর করার জন্য কি করতে হবে, যে বাইন্ড টু স্পেস সফটস এই বাটন দিয়ে এটাকে আমরা পার্টিকেলের সাথে বাইন্ড করে দিব। বাইন্ড করার ফলে লক্ষ্য করুন এটা কিন্তু এখন এখানে এটাতে বাউন্স করে তারপর চলে যাচ্ছে। ওকে, এই এখন এটা যদি আমরা এমন করি যে 30 ফ্রেম পরে এটা আর তৈরি হবে না, তাহলে কিন্তু এটা বেশি ইন্টারেস্টিং মনে হতে পারে, যেমনটা আগে ছিল যে এটা ইমিডিয়েট স্টপটা যদি আমরা 30 করে দিই, এখানে এই যে ইমিডিয়েট স্টপ 100 আছে, এটাকে আমরা 30 করলাম, তাহলে আফটার 30 ফ্রেম কি ঘটবে, পার্টিকেল তো আর জেনারেট হবে না। এই এটা বেশ ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, জাস্ট লাইফ টাইমের জন্য। আর যদি আমরা 30 ফ্রেমের পরে পার্টিকেল জেনারেট করতে থাকে তাহলে তো এখানে আমরা দেখতেই পাবো। ওকে, আচ্ছা, এবার এটাকে যদি আমরা মেশ হিসেবে দেখতে চাই তাহলে এগুলো একটা মেশের মতো হবে, বাট আমাদের দেখতে হবে এখানে কোনো মেশ টাইপ আছে কিনা। এখানে লক্ষ্য করুন এটা একটা আছে স্ট্যান্ডার্ড পার্টিকেল, দেন স্ট্যান্ডার্ড পার্টিকেলের কিন্তু কিউব আছে, বাট কিউবের সাইজটা অনেক ছোট, আমরা যদি সাইজটাকে বড় করি তাহলে এটা বড় হয়। এবার দেখা যাচ্ছে যে এখান থেকে অসংখ্য কিউব এভাবে বের হয়ে জাম্প করে পড়ে গেল। এটা একটা দারুণ বিষয়, ভিজুয়াল ইফেক্ট এবং বিভিন্ন ধরনের কাজে এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এখানে অনেকগুলো কিউব আছে, বাট আমরা নাম্বার অফ কিউবস এগুলো কিন্তু চাইলে কমাইতে পারি। এরপর যেমন ট্রায়াঙ্গল আছে, কনস্ট্যান্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট, স্ফিয়ার আছে বলের মতো, এখান থেকে বলগুলো বের হয়ে এভাবে পড়ে যাচ্ছে। ওকে, তারপরে টেট্রা আছে, তার মধ্যে টেট্রাটা দেখি, হ্যাঁ এটা একটা দারুণ শেপ, এটা দিয়েও অনেক কিছু আসলে করা যেতে পারে। আমরা যদি এখানে ধরা যাক এই বাউন্সিনেসটা যদি আমরা কমিয়ে দিই, অর্থাৎ এখানে এই যে আমরা বাউন্স দিচ্ছি এটা ভ্যালুটা আমরা একটু কমিয়ে দিলাম, তাহলে কি ঘটবে, এরকম একটা ব্যাপার হবে। এটা কোনো একটা লিভিং কিছুর মতো কিন্তু মনে হচ্ছে, লক্ষ্য করুন হচ্ছে লিভিং। আচ্ছা, এটা নাম্বার যদি আমরা বাড়াতে চাই তাহলে এখানে এটা আরো ঘন যদি করতে চাই সেই ক্ষেত্রে দুইটা ওয়ে, একটা হচ্ছে স্পিড একটু কমাই দিলাম, হ্যাঁ স্পিড একটু কমালাম তাহলে এটা কাছাকাছি থাকবে। আরেকটা হচ্ছে সাইজ যদি বড় করি, আরেকটা হলো নাম্বার যদি বাড়িয়ে দিই, নাম্বার বাড়াইলে একটু এটা ভারী হবে, তারপর আমরা একটু সতর্কতার সাথে নাম্বার বাড়াতে পারি, যেমন 12 আর 15। ইয়েস, হ্যাঁ এটাও বেশ
ভালোই মনে হচ্ছে। ওকে, এটা যদি আমরা অন্য কোনো কালার দিয়ে দেই, রেড, ওকে। এবার এই যেখান থেকে যে পার্টিকেলগুলো বের হলো, এই পার্টিকেলগুলোকে আমরা আরেক ফর্মে দেখতে পারি, সেটা হচ্ছে মেটা পার্টিকেল। তো এই যে পার্টিকেল টাইপের মধ্যে আমরা পাবো মেটা পার্টিকেল। মেটা পার্টিকেল চুজ করলে যে বিষয়টা হয় তা হচ্ছে যে এগুলো জয়েন্ট হয়ে যায়, মানে একটার সঙ্গে আরেকটা কিন্তু জোড়া লেগে যায়। এখানে এই পার্টিকেলগুলো একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে একটা মেটা পার্টিকেল এরকম একটা লিকুইডের মতো ফর্ম করছে। তো এটা তো অনেক সময় মেশিন ভারী হয়ে যেতে পারে, কাজে খুব সতর্কতার সাথে মেটা পার্টিকেল ইউজ করতে হবে এবং নাম্বার অফ পার্টিকেল একটু কম রাখতে হবে, তা না হলে সফটওয়্যার ক্র্যাশ করতে পারে। সো আমি এটা 10 দিলাম। বাট এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি অফ এক্সিসটাকে কমিয়ে দিই, তাহলে এগুলি কিন্তু একটা জায়গায় কমিয়ে দেওয়া মানে একদম জিরো করে যদি দেই, তাহলে তার একটা লাইন বরাবর থাকবে এবং সেই ক্ষেত্রে এটা একটা লিকুইডের মতো মনে হবে, লিকুইড ফ্লোর মতো কিন্তু মনে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এটা সাইজ আর একটু বাড়াতে পারি। সাইজটা বাড়ালে এটা একটা লিকুইডের মতোই ফর্ম করবে। ওকে, ইয়েস, মনে হচ্ছে যেন একটা লিকুইড। এটার মধ্যে যদি আমরা কোনো ওয়াটার ম্যাটেরিয়াল বা এই ধরনের কোনো ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল দিলে এটা কিন্তু লিকুইডই হয়ে যাবে। আমরা যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে এটা পরীক্ষা করে দেখতেও পারি, রেন্ডার করে আমরা দেখতে চাই। আপনারা এটা রেন্ডার করে দেখবেন যে এটা কীভাবে কাজ করে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেটা পার্টিকেল, এটা দুর্দান্ত, রাইট। এবং মেটা পার্টিকেলের এটা আমরা যদি কুইকলি এখানে একটু দেখি যে আমাদের রেন্ডার সেটআপের কী অবস্থা। স্ক্যান লাইন আছে, আমরা যদি এটাকে ভিড়ে করি অ্যান্ড দেন অথবা আমরা এখান থেকে দেখি কোনো প্রিসেট আছে কিনা। এটাতে কোনো প্রিসেট নেই, বাট আমরা একটা প্রিসেট না থাকলে আমরা এটাকে খুব সিম্পল একটা চেঞ্জ এখানে করতে চাই, একটু কিছু প্যারামিটার চেঞ্জ করবো। এই পার্টটুকু অবশ্য আমাদের এই কোর্সের মধ্যে সেভাবে আসে না, কারণ এটা হচ্ছে রেন্ডারিং বা ম্যাটেরিয়াল টেক্সচারিং, বিশেষ করে ভিড়ে রেন্ডারিংয়ের কোর্স এগুলোর মধ্যে পড়তে পারে। তারপর ধরে নিচ্ছি যে এই বিষয়ে আপনাদের মোটামুটি বেসিক কিছু নলেজ আছে। সো আমরা ইরিডিয়েন্স ম্যাপ এখানে চুজ করলাম, দেন ডিফল্টে যদি আমরা ক্লিক করি দেন অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা দিয়ে দিলাম। আর ইরিডিয়েন্স ম্যাপ যখন আমরা চুজ করব তখন এখানে ইরিডিয়েন্স ম্যাপের প্যারামিটার চলে আসবে, বাট এটা খুব হাই আছে, এটাতে অনেক সময় নেবে রেন্ডার। আমরা ভেরি লো চুজ করলাম। এই তো আপাতত এতটুকু হলেই হবে আশা করা যায়। দেন এখান থেকে কিছু করার নাই তেমন, আপাতত এইটুকুই যদি আমরা সেট করি অ্যান্ড দেন এই ভিউপোর্টটাকে যদি আমরা রেন্ডার করি তাহলে এখানে একটা আউটপুট আমরা দেখতে পাব। কিন্তু ওকে, লক্ষ্য করুন এটা তেমন কোনো ফলাফল তৈরি করবে না, কারণ এই সিনে কোনো লাইট নেই। যেহেতু কোনো লাইট নেই কাজে এটার কিন্তু কিছুই আসবে না, এবং হয়েছেও তাই, যেহেতু কোনো লাইট নেই। সো আমরা এখানে একটা লাইটের ব্যবস্থা করতে পারি। এখন কীভাবে, রাইট? আচ্ছা, তার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে এখানে একটা ডোম লাইট সেট করে দিতে পারি। এই হচ্ছে ভিড়ের ডোম লাইট, এবং যারা ভিড়ে নিয়ে কাজ করেছেন তারা জানেন ডোম লাইট কীভাবে ইউজ করতে হয়। ডোম লাইটের মধ্যে এখানে এই যে নো ম্যাপ যে রয়েছে, নো ম্যাপে আমরা একটা HDRI অর্থাৎ হাই ডাইনামিক রেঞ্জ ইমেজ এটা আমরা এখানে সেট করতে পারি। এখানে কিছু ডিফল্ট HDRI আছে, আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করলাম অ্যান্ড দেন এই যে ম্যাটেরিয়াল আছে ডিফল্ট ম্যাটেরিয়াল, এখান থেকে চাইলে আমরা একটা ওয়াটার ম্যাটেরিয়াল এটার মধ্যে দিয়ে দিতে পারি। এখানে কিছু ম্যাটেরিয়াল আছে, আমরা যদি এখানে ওয়াটার এই যে ওয়াটার ম্যাটেরিয়াল দিয়ে সার্চ দিই তাহলে বেশ কিছু ওয়াটার টাইপের ম্যাটেরিয়াল এখানে পাবো। ধরা যাক এই ম্যাটেরিয়ালটাকে আমরা সরাসরি এই অবজেক্টে অ্যাসাইন করে দিলাম, অ্যান্ড এটাকে আমরা একটা যদি ফ্লোরের মতো দেখাইতে চাই অর্থাৎ টাইলস, এখান থেকে যে কোনো একটা টাইলস, এগুলো ডাউনলোড করা অবস্থায় আছে, আমরা যে কোনো একটা টাইলস কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। একটু হোয়াইট টাইপের, ধরা যাক এই টাইলসটা আমরা দিয়ে দিলাম। ওকে, এবার যদি আমরা রেন্ডার করি এই সিনটা এখানে এবার রেন্ডার করে আমরা দেখতে পারি যে কী ফলাফল তৈরি করে। লক্ষ্য করুন এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু একটা। ওকে,
এটা যদিও একদম লিকুইডটা পুরোপুরি ব্ল্যাক মনে হচ্ছে, আমরা এটা ম্যাটেরিয়ালের উপরে, এই ক্ষেত্রে যদি ওয়াটার ম্যাটেরিয়াল, অন্য কোনো ওয়াটার ম্যাটেরিয়াল আমরা ইউজ করি মেবি সেটা বেটার হতে পারে, অথবা এই গ্লাস ম্যাটেরিয়ালটাও চাইলে আমরা ব্যবহার করতে পারি এখানে, মেবি এটাও কিন্তু বেটার রেজাল্ট প্রডিউস করবে। ওকে, তো এটা ইন্টারেক্টিভটা অন করে রেখে, ইন্টারেক্টিভ আপনারা এই বিষয়গুলো জানেন, তো যাই হোক এটা আমরা আবার রেন্ডার দিয়ে দেখছি, এবং একটু ব্যাক করে যদি আমরা দেখি এই পর্যায়ে অথবা একটু আগে, এটা ইন্টারেক্টিভ অন করা আছে, কাজেই দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সরাসরি লিকুইডটা বের হয়ে আসছে, আর সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা যাই হোক, এটা ভিডিও রেন্ডারের বিষয়, আমি জাস্ট দেখাইলাম যে এইভাবে কিন্তু আমরা চাইলে ম্যাক্সিমাম কিছু লিকুইডের ইফেক্ট আমরা তৈরি করতে পারব। আমাদের এই সুপার স্প্রের আরেকটা দারুণ বিষয় আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্সড জিওমেট্রি। তো আমরা যদি একটা সুপার স্প্রে ক্রিয়েট করি, সুপার স্প্রে, অ্যান্ড দেন এখান থেকে পার্টিকেল ইমিশন হচ্ছে, আর আমরা এটাকে অফ প্লেনে রেখে, অফ প্লেন বেরো দিয়ে আমরা যদি একটু স্প্রেড করে দেই, স্প্রেড, ওকে, ওকে, এখন এই পার্টিকেলগুলোকে, এটাকে যদি আমরা মেশ হিসাবে চিহ্নিত করি, যে এখানে ভিউপোর্টে মেশ থাকবে, দেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্সড জিওমেট্রি। এটা হলো যে কোনো জিওমেট্রিক্যাল অবজেক্টকে আমরা পিক করে দিতে পারি বা রিপ্লেস করতে পারি এই পার্টিকেলের পরিবর্তে। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা টিপটটা চুজ করি, তাহলে এই টিপটটাকে কিন্তু আমরা এই পার্টিকেলগুলোকে আমরা টিপট দিয়ে রিপ্লেস করতে পারবো। সো এটা সিলেক্ট অবস্থায় এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে পিক অবজেক্ট। তার মানে আমাদের অবজেক্টটা পিক করতে বলছে, অবজেক্টটা পিক করার সাথে সাথে লক্ষ্য করুন যে এখানে পার্টিকেলের জায়গায় টিপট বের হচ্ছে। আর এটাকে যদি আমরা কন্টিনিউয়াস রাখতে চাই, তাহলে যে কাজগুলো করতে হবে সেটা ইতিপূর্বে আমরা করেছি, কাজেই এখানে তেমন নতুন কিছু নেই। এটা যে জিনিসটা করা যায়, আমরা যদি কন্টিনিউয়াস রাখতে চাই, এমিটি স্টপটা 100 করতে হবে, ঠিক আছে। ওকে, এই যে এখান থেকে টিপটগুলো বের হচ্ছে, তো টিপটের শুরু শেষ এবং তাদের রোটেশন হবে কিনা, সাইজ কতটুকু হবে, বড় হবে বা ছোট হবে, এই সব কিছুই কিন্তু কন্ট্রোল করা যায়। এগুলো হচ্ছে ইনস্ট্যান্সড জিওমেট্রি। তো এই ইনস্ট্যান্স জিওমেট্রিতে আপনারা টিপটের পরিবর্তে অন্য যে কোনো অবজেক্ট কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের সুপার স্প্রের সুপার কিছু কাজকর্ম। এগুলো নিয়ে আপনারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করবেন, আশা করি এটা দিয়ে ভালো কিছু প্রজেক্ট আপনারা বের করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।